হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। বড় প্রশ্ন আছে এর মধ্যে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো পড়বে। ঠিক আছে, শুরু করা যাক। এর আগের পার্টেও আমি দিয়েছি, সেগুলোও দেখে নিও। লাইন ভিত্তিক পড়াগুলো করা আছে, প্লেলিস্টে আছে। হাতে কলমের প্রশ্ন উত্তর, পাঠ্য বইয়ের গুরুত্ব প্রশ্ন উত্তর সব প্লেলিস্টে পাবে, দেখে নিও। এখন শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, পাল রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। উত্তর আমরা লিখব, পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তা কৈবর্ত বিদ্রোহ বলা হয়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত, কুমার পালের মন্ত্রী বৈদ্যদেবের কামাউলিপত্র, মদন পালের মানাহালি দানপত্র থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। নেক্সট আমরা নেতা লিখব, নেতা পয়েন্ট করে লিখব। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে দিব্য, তার ভাই হচ্ছে রুদক, আর এটা হচ্ছে রুদক, এটা রুদক হবে। রুদকের পুত্র হচ্ছে ভীম। বিদ্রোহের কারণ, উত্তর আমরা লিখব, কৈবর্তরা কেন বিদ্রোহ করেছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে। প্রথমত, পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন হচ্ছে কৈবর্ত যশোদাস। নেক্সট পয়েন্টে আমরা লিখব, দ্বিতীয়ত, কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। পাল রাজাদের দুর্বলতা ও অভ্যন্তরীণ গোলযোগ ও পরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন। নেক্সট হচ্ছে দিব্যের জয়, পয়েন্টে লিখব, বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন। বিদ্রোহে জয়লাভ করে দিব্য বরেন্দ্র ভূমিতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন। দিব্যর মৃত্যুর পর রুদক ও ভীম সিংহাসন আরোহণ করে বা সিংহাসন লাভ করে। বিদ্রোহ দমন, পয়েন্টে আমরা লিখব, পাল রাজা রামপালের কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন। রামপাল রামাবতী নগরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন, তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল, অথবা ত্রিমুখী লড়াই সম্পর্কে একটি টিকা লেখ। উত্তর আমরা লিখব, প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হলো বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার, আর হচ্ছে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। ঠিক আছে, ত্রিশক্তির দ্বন্দ্বের কারণ এখানে লিখব, কনৌজ দখলের জন্য পাল গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণ হলো, প্রথমত, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয়শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়, কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। দ্বিতীয়ত কারণে আমরা লিখব, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের মধ্যে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। তৃতীয়ত পয়েন্টে আমরা লিখব, কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য বা খনিজ দ্রব্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকায় কৃষি সম্পদের সমৃদ্ধ অঞ্চল। নেক্সট, কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করে। ত্রিশক্তি সংগ্রামের ফল, এটা একটা পয়েন্ট। ফলে লিখব, প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল সুদূর প্রসারী। প্রথমত, ত্রিশক্তির সংগ্রামে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। দ্বিতীয়ত, দীর্ঘদিন যুদ্ধ করার ফলে প্রতিটা রাজ্যের সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে ওঠে। পরিশেষে বলা যায় যে সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ এবং সর্বোপরি ভারতের রাজনৈতিক অনৈক্য ভারতের বৈদেশিক আক্রমণের পথ সুদৃঢ় করে বা সুপ্রশস্ত করে।
নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা 3 নম্বরের প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় উড়ো ও নাড়ু কি, এদের কাজ কি? উত্তর লিখব, চোল শাসন ব্যবস্থায় উড়ো ও নাড়ু হলো দুটি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থা। উড়ো পয়েন্ট করে লিখব, চোল শাসন ব্যবস্থা প্রদেশ বা মণ্ডলকে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে উড়ো বলা হতো। রিপিট আরেকবার বলছি, চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ তাকে উরু বলা হতো। নাড়ু হচ্ছে গ্রাম পরিষদ বা উরু শাসিত কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো নাড়ু। উরু ও নাড়ুর কাজ, এটা লিখব, উরু ও নাড়ুর কাজ ছিল স্থানীয় অঞ্চলের স্বায়ত্তশাসন পরিচালনা করা, বিচার করা, রাজস্ব বা কর আদায় করা। নেক্সট হচ্ছে ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের মধ্যে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমি দানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয়। হলো। নেক্সট হচ্ছে চোল শাসন ব্যবস্থার পরিচয়। উত্তর, চোল সাম্রাজ্যে রাজা ছিল হচ্ছে সর্বেসর্বা। রাজাকে সাহায্য করত মন্ত্রীদের একটি পরিষদ। সমগ্র চোল রাজ্যকে চোল মণ্ডলম বলা হতো। চোল মণ্ডলমে সুন্দর শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। শাসন ব্যবস্থা পয়েন্ট করে লিখব, প্রদেশ বা মণ্ডলম, এখানে লিখব সমগ্র চোল সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত। চোল সাম্রাজ্যের প্রদেশগুলি মণ্ডলম নামে বিখ্যাত, মানে নামে ব্যবহৃত হয় বা মণ্ডলম বলা হয়। নেক্সট হচ্ছে জেলা বা কোট্টাম, এখানে আমরা লিখব চোলদের প্রদেশগুলি কয়েকটি জেলা বা কোট্টামে বিভক্ত। নেক্সট হচ্ছে অঞ্চল বা নাড়ু, এখানে লিখব চোল রাজ্যে জেলাগুলি অঞ্চল বা নাড়ুতে বিভক্ত, কয়েকটি গ্রাম নিয়ে নাড়ু গঠিত। নেক্সট লিখব গ্রাম পরিষদ বা উরু, এখানে লিখব চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল হচ্ছে গ্রাম। গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উরো। চোল শাসন ব্যবস্থা উরো ও নাড়ু ছিল স্থানীয় সংগঠন। এরা স্বায়ত্তশাসন, বিচার, রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। সভাতে দেব, চোল রাজ্যে কাবেরী নদীর উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে নতুন গ্রামের পত্তন হয়েছিল। এই গ্রামগুলি তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালন করত। সভা ছিল অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত। নগরম পয়েন্ট করে লিখব, চোল রাজ্যে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের উন্নতির জন্য নগরম নামে একটি পরিষদ গড়ে উঠেছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝো? ভারতের সামন্ত ব্যবস্থা উদ্ভবের কারণ কি? উত্তর, খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের অর্থনীতিতে এক বিশাল ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন অর্থনৈতিক ব্যবস্থার সবার উপরে ছিল রাজা। এই পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থার সবার উপরে ছিল রাজা। রাজা তার রাজ্যের জমি রাজস্ব প্রদানের শর্ত অনুগত ব্যক্তি বা সামন্তদের মধ্যে ভাগ করে দিতেন। সামন্ত বা উপসামন্তদের মধ্যে তার জমি ভাগ করে দিতে পারতেন। এই ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল জনসাধারণ বা সাধারণ জনগণ। এই ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। নেক্সট হচ্ছে সামন্ত ব্যবস্থা উদ্ভবের কারণ। পয়েন্টে আমরা লিখব ব্যবসা বাণিজ্যের মন্দা, লিখব খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছিল। ফলে এই সময় কৃষির গুরুত্ব বেড়েছিল। আঞ্চলিক রাজশক্তি ও নতুন রাজশক্তির উত্থান, এই পয়েন্টে আমরা দেব হচ্ছে খ্রিস্টীয় 7ম শতকে আঞ্চলিক রাজশক্তি বাড়ন্ত ভারতে সামন্ত ব্যবস্থার উদ্ভবে সহায়ক হয়েছিল। রাজশক্তির অধীনে উঁচু রাজকর্মচারী ক্ষমতা বেড়েছিল। এরা সামন্ত রাজ রৌনক নামে পরিচিত ছিলেন। রাজা ও কৃষকদের মাঝে এই রাজকর্মচারীগণ সামন্ত ব্যবস্থার সৃষ্টি করেছিল।
নেক্সট লিখব বেতনের পরিবর্তে জমিদান। পয়েন্টে লিখব রাজা তার রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে নানা রকম জমি দিতেন। এই জমির সঙ্গে যুক্ত কৃষকদের কাছ থেকে যে জরিপ পাওয়া যেত, কৃষকদের কাছ থেকে যে রাজস্ব পাওয়া যেত তাই ছিল হচ্ছে ওই কর্মচারীদের আয়। ফলে তিনি সামন্ত হয়ে উঠেছিলেন। পরাজিত রাজার রাজ্য। অনেক সামন্ত যুগে জয়ী রাজা পরাজিত রাজাকে কর প্রদানের বিনিময়ে তার রাজস্ব ফিরিয়ে দিতেন। পরাজিত রাজার রাজ্য করদ রাজ্য বা সামন্ত রাজ্যের পরিণত হতো। ওকে, প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।